জলবায়ু পরিবর্তনে মাঘের চিরচেনা সৌন্দর্যে ভাটা, ঋতুবৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি পরিবেশ প্রেমীদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফিরলেও সময় নিয়ে মতভেদ কাটেনি সংগঠনগুলোর। জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা। গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি ছড়িয়েছে আগুন। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। মাঘের শীতের আরো খবর জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত আছেন লুৎফর রহমান, এছাড়া চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবর জানবো। লুৎফর, আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন, ঘণ্টাখানেক সময় পেরিয়েছে, একটু জানাবেন যে তাপমাত্রার কোনো পরিবর্তন আপনার লক্ষ্য করছেন কিনা? মুফতি যেমনটি বলছিলেন, আসলে গত সংবাদে আমরা যেমনটি বলেছিলাম যে ঘন কুয়াশার সাথে সাথে উত্তরে ঠান্ডা বাতাস রয়েছে, কিন্তু এখনো কিন্তু এই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। কুয়াশা কিছুটা কমেছে, তবে উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু এখনো রয়েছে। এবং গত কয়েকদিনের চিত্রের কথা যদি বলি, পৌষের শুরু থেকেই কিন্তু পঞ্চগড়ে যে শীতের দাপট সেটি কিন্তু অনেকাংশই বেড়ে গেছে এবং তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। বেশিরভাগই সময়ে আমরা দেখেছি যে শীত এলেই কিন্তু দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু প্রান্তিক জেলায় বিরাজ করে। গতকালও কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ে। আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় কিন্তু আজকের যে তাপমাত্রা সেটি কিন্তু কিছুটা বেড়েছে। তবে 9টায় কিন্তু সারা দেশে একযোগে তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে, এটি কিন্তু আবহাওয়া অফিস সংরক্ষণ করে। তবে এই 9টার যে তাপমাত্রা মাপা হবে সেটি কিন্তু আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। এবং শীতের তীব্রতা বাড়ায় আমরা দেখেছি পঞ্চগড়ে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দৈনিক আয় নির্ভর যারা মানুষ রয়েছে তারা বিপাকে পড়েছেন। অনেকেই কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না, অনেকে অপেক্ষা করছেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা কিন্তু কাজে বের হবে। বিশেষ করে পঞ্চগড় নদীর বালু পাথর শ্রমিকদের কথা বলতে চাই যে তারা কিন্তু এই বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা কিন্তু বালি পাথর উত্তোলন করতে হয় তাদেরকে। তারা কিন্তু অপেক্ষা করেন যে কখন সূর্যের দেখা মিলবে মূলত। আর এর পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের অসহায় দরিদ্র যারা মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে কষ্টের রাত পার করছেন বলে আমরা দেখেছি। অনেকে কিন্তু বাড়ির উঠোন বা সড়কের পাশে আগুন করে উষ্ণতা নেবার চেষ্টা করেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত 45,000-এর মতো সরকারিভাবে শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। তো মুক্তি, আজ এখনো কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং কুয়াশা এবং উত্তরে ঠান্ডা বাতাস রয়েছে। পঞ্চগড় থেকে এবার আমরা একটু চুয়াডাঙ্গায় যেতে চাই। অনেক আগে মাঘ মাসে যে শীতের তীব্রতা আসলে অনুভূত হতো, এখন তো জলবায়ু পরিবর্তনের কারণে শীতের তীব্রতা অনেকটা কমেছে। চুয়াডাঙ্গায় কি এখনো সেই মাঘের আগের যে শীতের তীব্রতা সেটি কি এখনো অনুভূত হচ্ছে কিনা একটু জানাবেন। মুক্তি, আসলে শীতের যে পরিবর্তনের কথা বলছেন, চুয়াডাঙ্গায় কিন্তু এমন কোনো কিছুই ঘটেনি। কারণ গত বছরও যেই তাপমাত্রা বিরাজ ছিল চুয়াডাঙ্গাতে, শীতের যে দাপট ছিল এবছরও কিন্তু একই আছে। কারণ তাপমাত্রা এই চলতি মৌসুমে কিন্তু কয়েক দফায় সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। এছাড়া কয়েক দফায় কিন্তু আসলে শৈত্যপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আবহাওয়া অফিস বলছে যে সামনে আরো 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আজ চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা সকাল 6টায় রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টার সময় আরেকটি তাপমাত্রা রেকর্ড করা হবে জেলার, সেখানে কিন্তু তাপমাত্রা আরো নিচে নেমে চলে আসবে। গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড সেখান থেকে কিছুটা তাপমাত্রা বেড়ে 13 ডিগ্রির ঘরে গেলেও বাতাসের আর্দ্রতা কিন্তু 96% রেকর্ড করেছে আজকে আবহাওয়া অফিস। সেই তুলনায় বাতাসের আর্দ্রতা যেহেতু বেশি, সেখানে শীতের অনুভব কিন্তু আসলে বেশি হচ্ছে। সকাল থেকেই দেখেছি যে সড়কে যে
যানবাহনগুলো চলেছে, যেহেতু কুয়াশায় ঢাকা ছিল সকালে, সড়কে যে যানবাহনগুলো চলেছে সেখানে কিন্তু হেডলাইট জ্বালিয়েই সড়কে চলাচল করতে দেখেছি। পাশাপাশি সূর্যের দেখা কিছুক্ষণ আগে মিললেও সেই সূর্যের উত্তাপ কিন্তু নেই। সাধারণ যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের দেখেছি যে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি সবথেকে বিপাকে দুর্ভোগে আগেই বলেছি যে নিম্ন আয়ের মানুষ কিন্তু সবথেকে বেশি দুর্ভোগে আছে মুক্তি। রেল স্টেশনে, সড়কের পাশে বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে আগুনের উত্তাপ নেয়ার চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে মুক্তি। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে সবশেষ। আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা এবং এর আগে পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আবহাওয়ার সবশেষ খবরাখবর। অনেক আমরা আসলে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত ছিলাম, তারা আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন। এর আগে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম মাঘের শীতকে কেন্দ্র করে, আসলে যে মাঘ মাসে যেই আসলে শীতের তীব্রতাটা হয়, একটি প্রবাদ রয়েছে যে মাঘের শীতে বাঘেও কাঁপে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে পুরো বিশ্বব্যাপী, যার কারণে ঋতু বৈচিত্র্যে একটা বেশ প্রভাব পড়েছে। এবং আগে যে শীতটা অনেকেই বলছিলেন, প্রতিবেদনে দেখছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে আগে যে শীতকালে যে শীতটা অনুভূত হতো, সময়ের পরিক্রমায় কিন্তু সেটা আসলে অনেক কমে গেছে। মুক্তি, আপনার কথা ধরেই বলতে চাই, আসলে সকালবেলার যে শুরুর কুয়াশা মাখা পরিবেশ, পাশাপাশি যে শিশির ভেজা ঘাস, এই সব কিছু আসলে আমাদেরকে মুখর করে। পাশাপাশি এর কিছু অনুষঙ্গ আছে, যেমন গুড়, এরপরে রস, সেই ব্যাপারেও কিন্তু আমাদের বেশ আগ্রহ থাকে, বিশেষ করে শীতের সময় কিন্তু পাওয়া যায়। সেই ব্যাপারগুলোই কিন্তু এখন জানবো মুক্তি। শীতে খেজুর রসের স্বাদ নেয়া সিলেটবাসীর জন্য দুর্লভ, তবে হবিগঞ্জের চুনারুঘাটে মেলে সেই খেজুরের রস। এদিকে নওগাঁয় খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। প্রতি কেজি পাটালি গুড় বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 250 টাকা কেজি দরে। বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, আপনার থেকে জানতে চাই যে চুনারুঘাটে কেমন দামে খেজুরের রস বিক্রি হচ্ছে জানাবেন, আর কতই মিলছে এই শীতের সময় খেজুরের রস? অনেক, সিলেটবাসীর জন্য দুর্লভ এই খেজুরের রস, সেটি আপনিও বলছিলেন। তবে সিলেট অঞ্চলের দু একটি জায়গাতে খেজুরের রস মিলে, যেমন এর মধ্যে একটি কিন্তু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। যদিও আমরা এখানে এসে গাছিদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে তারা শত বছর ধরে এই খেজুরের রস তারা সংগ্রহ করে আসছেন। যদিও এক সময় তারা কয়েক হাজার লিটার রস প্রতিদিন সংগ্রহ করতেন, এখন আসলে প্রতিদিন 100 থেকে কিছু কম বেশি সংগ্রহ করছেন। তারা যেটি বলছেন যে অনেকটা লোকচক্ষুর আড়ালে সেটি চলে গিয়েছিল, যেহেতু গাছ কমে গেছে, অনেক গাছ মরে গিয়েছে। তবে বিগত 2 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু সেই বিষয়টি আবার নজরে আসে এবং এই রস সংগ্রহ এবং রসের যে স্বাদ সেটি গ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে, এখানে গাছেরা যেটি বলছেন যে শুধুমাত্র হবিগঞ্জ জেলা নয়, মৌলভীবাজার পার্শ্ববর্তী যে ব্রাহ্মণবাড়িয়া আছে সেই এলাকাগুলো থেকেও কিন্তু ভোর রাতে অনেক যুবক বা অনেক তরুণরা কিন্তু মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে এখানে আসেন শুধুমাত্র এই খেজুরের রসের যে স্বাদ সেই স্বাদটি গ্রহণের জন্য। একই সাথে তারা নিয়েও যাচ্ছেন। যেমন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা মাঝ রাতে রওনা দিয়েছিলেন, প্রায় 100 কিলোমিটার অতিক্রম করে এখানে এসেছেন শুধুমাত্র খেজুরের রস খেতে আসলে কেমন হয় এই বিষয়টি আসলে তারা জানার জন্য। আর যেটি আপনি দাম জিজ্ঞেস করছিলেন, প্রতি লিটার মূলত 60 থেকে 80 টাকা লিটারে বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে যে রস সংগ্রহ করছেন প্রতিদিন সবটি আসলে তারা এই সংগ্রহের পরপর প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ভেতরে আসলে সব রস তারা বিক্রি করে দিচ্ছেন। তবে আমরা যেটি দেখেছি যে তাদের রস সংগ্রহের যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটা স্বাস্থ্য ঝুঁকি আমাদের কাছে মনে হয়েছে, কেননা প্লাস্টিকের যে কৌটো রয়েছে কিংবা টিনের যে কৌটো রয়েছে সেগুলোর মাধ্যমে আসলে এই রসগুলো সংগ্রহ করা হয়। ফলে বলা যায় যে স্বাস্থ্য ঝুঁকি, যেহেতু একটু নিপা ভাইরাস সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিটা কিন্তু এখানে রয়েছে। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে এই বিষয়ে বলছিলাম যে স্বাস্থ্য ঝুঁকি থাকার পরও কেন তারা কাঁচা রস খাচ্ছেন। তারা বলছেন যে শুধুমাত্র এই রসের স্বাদ গ্রহণের জন্যই তারা সীমিত পরিমাণে খাচ্ছেন। অনেক
এবার চলে যেতে চাই নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, আপনার থেকে জানতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে সারি সারি গুড় সাজানো, তো জানাবেন যে এই যে গুড়গুলো আসলে কত টাকায় বিক্রি হচ্ছে, পাশাপাশি এগুলো কি পিস হিসেবে বিক্রি হচ্ছে নাকি কেজি হিসেবে বিক্রি হচ্ছে, একটু জানার ইচ্ছে আমার। আর পাশাপাশি গুড়ের চাহিদা আপনি কেমন দেখতে পাচ্ছেন নওগাঁ জুড়ে, জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে শীতের মৌসুমে আসলে এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে বেশ কয়েক ঘন্টা প্রক্রিয়ার মাধ্যমে এইসব খেজুর গাছের গুড় তৈরি করা হয়ে থাকে। আর এইসব গুড় আসলে এই গাছেদের হাত ধরে এখন নওগাঁ পৌরে পাইকারি গুড়ের আড়তে এসেছে। এখানে আসলে সকাল 7:30টার পর থেকে এই হাটটি শুরু হয় এবং চলে প্রায় 8:30-9টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা এখানে বাজার চলে। এখানে যে গুড়গুলো এসেছে প্রকারভেদে এখানে বিক্রি হচ্ছে 150 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। আর এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে গত প্রায় 1.5 মাস থেকে এখানে এই বাজারটি বসেছে। যদিও বাজারটি স্থায়ী, তবে খেজুর গুড়ের জন্য অস্থায়ীভাবে এখানে বসেছে এবং আগামী আরো প্রায় 1 মাসের মতো এখানে এই গুড়ের বাজার চলবে। এখানে যে পাটালি গুড়, আসলে আপনি যেমনটি বলেন যে পাটালি গুড় এখানে আসলে মৌন হিসেবে বিক্রি হচ্ছে। এখানে যদি কেজির কথা বলি 150 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং প্রতিদিন এখানে প্রায় লক্ষাধিক টাকার মতো গুড় এখানে বিক্রি হচ্ছে। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এইসব গুড় আশপাশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। একজন গাছের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তারা প্রায় 4 জন একত্রে এই গাছ থেকে, অর্থাৎ প্রায় 220টি গাছ থেকে তারা রস সংগ্রহ করে প্রতিদিন গুড় তৈরি করছেন এবং তিনি এখানে প্রায় 2 ক্যারেট গুড় নিয়ে এসেছেন। 2 মণ 20 কেজির মতো গুড় তিনি এখানে নিয়ে এসেছেন এবং বিক্রি করেছেন প্রায় 190 টাকা কেজি দরে। আর তিনি জানিয়েছেন যে যেহেতু 4 জন তারা গাছে রয়েছেন এবং এক মৌসুমে তারা খরচ বাদ দিয়ে প্রতি প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো তারা আয় করবেন এবং এই আয় দিয়ে তারা আসলে সারা বছরই ভরণ পোষণ করবেন বলে তারা জানিয়েছেন। আর এই বিষয়টা হচ্ছে যে তারা যেসব কুমির তৈরি করেছেন তার আগে আসলে মধ্যরাত থেকে বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে তারা সকাল থেকে আসলে এই জাল দেওয়া শুরু করেন এবং প্রায় 4 ঘন্টার মতো জাল দিয়ে এই গুড়গুলো তৈরি করা হয়ে থাকে। যদি বলে যে প্রায় 8 থেকে 10 কেজি রস থেকে প্রায় 1 কেজি মতো গুড় তৈরি করা হয়ে থাকে। আর এইসব গুড় আসলে শীতের মৌসুমে যে বিভিন্ন পিঠাপুলি বাসা বাড়িতে উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আর এই খেজুরের গুড় আসলে এক ধাপ সেই স্বাদটি বাড়িয়ে দেয় বলে তারা জানিয়েছেন এবং সব মানুষের কাছে আসলে খেজুরের গুড়ের চাহিদা মোটামুটি ভালোই রয়েছে এবং এইসব গুড় আসলে যেহেতু শীত মৌসুমে তৈরি হয়ে থাকে এবং এটা দিয়ে আসলে সারা বছর তারা চালিয়ে যান বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে গুড়ের হাট নিয়ে সব শেষ। শীতের সকালে খেজুরের রস আর সাথে গুড় সবসময় একটা মোহনীয় পরিবেশ তৈরি করে, তেমনি সারা দেশ থেকে শীতের এই সকালবেলার খেজুরের রস এবং গুড়ের সবশেষ দরদাম এবং খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রথমে মিডিয়া ট্রায়াল, হাইকমিশনে আক্রমণ ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়ে এবার ভারত বেছে নিয়েছে সীমান্ত সংঘাত। বিগত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে গোপন সমঝোতা আছে, এই সরকার তা মেনে না চলায় অস্বস্তি থেকেই ভারত এসব করছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকার বলছে আওয়ামী লীগ সরকার অসমভাবে ভারতকে যেসব সুবিধা দিয়েছে তা দুই দেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির অন্যতম কারণ। নাইম আবিরের প্রতিবেদন। সীমান্তে কেমন হবে বাংলাদেশ ভারত বোঝাপড়া, কার অধিকার কতটুকু, তার মূল ভিত্তি 1975 সালের বর্ডার গাইডলাইন। এরপরও দুদেশের মধ্যে হয়েছে আরও 3টি চুক্তি। এসব চুক্তিতে উল্লেখ আছে দুদেশের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো সীমান্তরক্ষী বাহিনী থাকবে না, একে অপরের সম্মতি ছাড়া নির্মাণ করা যাবে না কোনো স্থায়ী অবকাঠামো। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে 2023 সালের মধ্যে বর্ডার গাইডলাইন না মেনে সীমান্তের অন্তত 160টি স্থানে অসম বেড়া দিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও গেল সপ্তাহে ফের কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেয় দেশটি। গেল সপ্তাহে সীমান্তের অপর পারে শূন্যরেখার 100 গজের ভেতরে মালদহের সুখদেবপুরে বেড়া দেবার তৎপরতা শুরু করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা।
অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে দুদেশের মধ্যে থাকা সমঝোতার বাইরে গিয়ে গেল 2 যুগে আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব সুবিধা ভারতকে দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির মূল কারণ। আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। বর্তমান সরকার তো নিঃসন্দেহে প্রায় একই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। তিনি বলছেন বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গোপন সমঝোতা ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে নতুন সরকার আসায় অস্বস্তি বোধ করছে ভারত। প্রথম মিডিয়া ক্যাম্পেইন করে সরকারকে বিব্রত করেছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারপরে আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনগুলোকে আন্দোলনের আওতায় নিয়ে আসছে, ভাঙচুর করেছে, যেটা আন্তর্জাতিক আইনের আওতায় মানে বেআইনি কাজ হয়েছে, সোজা কথা। তো এই জিনিসটা করে তারা যখন দেখলো যে খুব একটা সাফল্য অর্জন করতে পারে নাই, তখন এই কনফ্লিক্টটাকে নতুন একটা মোড় দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে। দুদেশের গোপন চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করারও আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাতে সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মত তার। ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তি আছে, সেন্সিটিভ চুক্তি যেটা জনগণ জানে না, সেগুলো জনসমক্ষে নিয়ে আসা। জনগণের যেটা দাবি যে এই চুক্তিগুলোকে রিভিউ করা, প্রয়োজনে বাতিল করা। অবশ্যই সমস্ত চুক্তি রিভিউর আন্ডারে নিতে হবে এবং যেগুলো আমাদের রাষ্ট্রবিরোধী সেটা অবশ্যই বাতিল করতে হবে। এবং সেটা জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয়, তাহলে আমার মনে হয় ভারত এই সুযোগটা পাবে না। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আপনাকে আমি তারিখটা দিতে পারবো। বাংলাদেশ ভারত সম্পর্ককে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায় বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে সাংঘর্ষিক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের দেয়া কাঁটাতারের বেড়াকে পুনর্বিবেচনা করতে হবে। তো স্বর্ণযুগ যাচ্ছে সম্পর্কের, এখানে কাঁটাতারের বেড়া খুব চোখে লাগে যে দুটো বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি চোরাচালান সমস্যা হয়ে থাকে, একই কথা প্রযোজ্য ভারতের বিশাল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথেও, এবং মিয়ানমারের সাথে তার বিশাল জায়গা খোলা, তার সীমান্ত অরক্ষিত সীমান্ত, তারা যদি মনে করেন অরক্ষিত সেভাবে, তো কেন বাংলাদেশকে তা কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে যে বাংলাদেশকে তারা বলছেন যে আমাদের সম্পর্কে স্বর্ণযুগ চলছে? কাজে সেটিও রিভিউ হওয়া দরকার। এবং কাঁটাতারে বেড়া আমি মনে করি তার কোনোই যৌক্তিকতা নাই। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটারেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, বাকি আছে মাত্র 885 কিলোমিটার। নাইম আবির, এখন, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। একদিকে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন চায় রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক, আর অন্যদিকে ছাত্রদল বলছে জাকসু গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেওয়ার কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরহাদ বিন নূর জানাবেন বাকিটা। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ। শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা থাকলেও বিগত সময়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে গণরুম, গেস্টরুম কালচার ছিল এখানেও। ক্যান্টিনের খাবারের মান নিয়েও আছে প্রশ্ন। পর্যাপ্ত একাডেমিক ভবনের অভাব এবং ক্যাম্পাসের অভ্যন্তরে পরিবহন ব্যবস্থার ত্রুটি তো আছেই। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটা একটা অচল অবস্থায় রয়েছে। আমাদের কোনো নির্বাচন হয়নি এবং সিন্ডিকেটের যে ছাত্র প্রতিনিধি থাকার কথা, সেই উপস্থিতি নিশ্চিত হয়নি। শুনে ভালো লাগলো, যদি নির্বাচনটা তাড়াতাড়ি হয় আরো বেশি বেটার হয়। সবকিছু ঠিক থাকলে 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির সর্বদাই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে, তাদের একাডেমিক উন্নয়ন, তারপর নৈতিক মান উন্নয়ন, তাদের সামাজিক সাংস্কৃতিক বিকাশে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্যানেলে জিতে আসে অথবা জাকসুতে যদি সুযোগ পায়, তাহলে ছাত্রদের ওই সব জায়গায় কাজ করবে। দীর্ঘদিন ধরে জাকসু তো সাধারণ শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল, এবং বিভিন্ন সময়ে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের দুর্নীতি এবং দখলদারিত্বর জায়গা থেকে তারা সেই ইলেকশনগুলো হইতে দেয় নাই। তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে, যারা এর মদত দিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে
আলাপ আলোচনা করতে রাজি আছে। জাকসু নির্বাচন ঘিরে প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করারও কথা ভাবছে তারা। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি, সকল ছাত্র সংগঠন ক্রিয়াশীল যারা রয়েছেন এবং যারা এই স্বৈরাচার মুক্ত করবার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু করবার জন্য সমান অবদান রাখবে। ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত 8 বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে নির্বাচন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরপরই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা চায় দ্রুত এই নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কত দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে পারে এখন সেটি দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে মনে করে শিগগিরই তারিখ ঘোষণার দাবি বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্র সমাজের। প্রশাসনও বলছে আগামী জুনের আগে নির্বাচন দিতে কাজ শুরু করেছে তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা। ফায়সাল করিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন মোহাম্মদ পারভেজ। পোষ্যকোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত 34 বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে চাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি। যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থা আরো শক্তিশালী হবে। যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। চাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দাওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। 1990 সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত চাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। শিক্ষার্থী বান্ধব একটা প্রশাসনকে আমাদের প্রশাসনে বসাইতে পারছে, তো আমরা আশা করতেছি যে এই প্রশাসন স্বল্পতম সময়ের মধ্যে চাকসু নির্বাচনটা দিতে পারবেন এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠন চাচ্ছে যে চাকসু নির্বাচনটা হোক। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যে যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই। আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে। ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। 1970 সালে প্রথম ও দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। ফায়সাল করিম, এখন, চট্টগ্রাম। প্রতিদিন সারা দেশ থেকে রাজধানীতে আনার সময় পথেই মরে যায় শত শত মুরগি। অভিযোগ রয়েছে মরে যাওয়া এসব মুরগি বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করেন অসাধু ব্যবসায়ীরা। কতটুকু সত্য এই অভিযোগ রাতভর শহর জুড়ে অনুসন্ধান করে জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। প্রতিরাতে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ট্রাকে করে ঢাকায় আনা হয় মুরগি। অতিরিক্ত ভ্যাকসিন, আবহাওয়ার তারতম্য, নাজুক পরিবহন ব্যবস্থা সহ নানা কারণে অনেক মুরগি পথেই মারা যায়। অনেকের অভিযোগ অসুস্থ মরা মুরগি রাত পেরিয়ে দিনের আলো ফোটার পর চলে যায় খাবার টেবিলে। অভিযোগের সত্যতা যাচাইয়ে রাজধানীর একাধিক বাজারে যাব আমরা।
কাপ্তানবাজারে দেখা গেল পরিচ্ছন্ন কর্মীরা মরে যাওয়া মুরগি ময়লার ট্রলিতে সংগ্রহ করছেন। পরে মধ্যরাতে বেরিয়ে এলো গা শিউরে ওঠা তথ্য। আমার ছুটি হয়ে যাবো সকাল 6টা বাজে, পরে মালিক আইব, আমার বেতন দিব, আমি যাবো না, এরপর আমি আর বলতে পারি না। সকাল টাইম আবার ওই যে আরেকজন আইব, আইলে এরা কি করবে এটা আমি বলতে পারি না। বাজারে আসা পাইকার ও খামারিদের সাথে কথা বলে জানা গেল এসব মরা মুরগি বিভিন্ন খাবার হোটেল মেসে কম দামে সরবরাহ করা হয়। রোগা মুরগি এটি অসুস্থ জবাই করা, এটি এখন বেশ 80 টাকা 100 টাকা। অনেক ম্যাচের মধ্যে খাওয়ায় না, হেরা নেই ঢুকাইয়া যারা আছে ওরা নিয়ে যায়, এগুলো মুরগি থাকে না। এদিকে বাজার কমিটির সদস্য বলছেন এই বিষয়ে কথা বলা নিষেধ করা হয়েছে। আমরা শুধু মরে গাড়িতে মরে ওই যে কাছে পালাইছি, লুকাইবো আর লয়ে যাইবো। আমরা তো দোকানদারি করি সবসময় ভাই, আমরা তো ওটা তো খেয়াল করি না ভাই। এরই মধ্যে এই নিয়ে সংবাদ প্রচার না করতে অর্থের বিনিময়ে প্রস্তাব দেওয়া হয়। 0187109093333 জাপানি খাইবেন খাওয়া প্রতিদিন রাজধানীর পাইকারি বাজারগুলোতে 120 থেকে 160টি করে মুরগি বোঝাই গাড়ি আসে। কোনো কোনো বাজারে গড়ে 3 থেকে 400 মুরগি মারা যায়। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সুন্দরবন খুলে দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। শীত মৌসুমের শুরুতে শত শত পর্যটক ভিড় করছেন বনের সৌন্দর্য উপভোগে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন বৃহৎ এই ম্যানগ্রোভ বনে, যাতে চাঙ্গা হয়েছে অর্থনীতিও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন আবুল বাশার। পরিবার পরিজন বা বন্ধুদের সাথে খুলনায় লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই শুরু হয় পর্যটকদের ভিড়, তৈরি হয় উৎসবের আমেজ। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীত মৌসুম, তাই প্রকৃতির সাথে মিতালি আর বনের জীববৈচিত্র্য উপভোগ করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। নগরীর লঞ্চঘাট ও রূপসাঘাট থেকে প্রতিদিন সুন্দরবনের উদ্দেশ্যে ছুটে চলে বিলাসবহুল একাধিক লঞ্চ, যেখানে পৌঁছে পর্যটকরা বিমোহিত হন কটকা, কচিখালী, আন্দারমানিক ও ডিমের চরের সৌন্দর্যে। তবে অভিযোগ আছে অনুন্নত পর্যটন ব্যবস্থা নিয়ে। আন্দারমানিক এবং কটকা চমৎকার লাগছে, আমাদের অনুভূতি প্রকাশ করতে পারছে না, খুব এক্সাইটেড আমরা আসলে বের হওয়ার সময় সুযোগ কম থাকে, কিন্তু এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। দেখতে আসছিলাম সুন্দরবনের সাথে এই যে অতিরিক্ত পাওনা আমাদের সমুদ্র, সাগর এবং বনের যে একটি মিলন মেলা, সেই মিলন মেলা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ওয়েদার। এখানে আসলে আমার মনে হয়েছে এই কটকা, জামতলা সি বিচ, এটা মনে হয় যদি পর্যটনের জন্য উন্নত করা হয় তাহলে মনে হয় আরো পরিদর্শকরা আসবে। আমাদের প্রাণীদের যে শৃঙ্খলটা, এটার একটা ব্যাঘাত ঘটছে, ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের একটু বোঝা দরকার। এবং আমার মতে কি, যখন আমরা শিপে উঠবো, আমাদের ট্যুর গাইড এটা বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের কাউকে খাওয়া দেওয়া যাবে না, আমাদের এখানে ময়লা ফেলানো যাবে না। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়। যুক্ত হয়েছে অত্যাধুনিক জাহাজ, যাতে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। বর্তমান যুগ উপযোগী আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাসেল আছে, যেগুলো 5 স্টার হোটেলের সাথে তুলনা করা যায়। আমাদের দেশের মানুষরা এখানে তো থাকবেনই, সাথে সাথে বাহিরে ভিনদেশীরাও যদি এখানে আসে, তারাও তাদের জন্য আলহামদুলিল্লাহ সুব্যবস্থা করা আছে। এদিকে পর্যটন ব্যবসায় যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন জাহাজ মালিকরা। শুধু বিলাসবহুল জাহাজ পর্যটনের জন্য যুক্ত হলে চলবে না, এখাতে টুরিস্ট গাইডের মানোন্নয়ন ও নতুন নতুন পর্যটনের স্থান নির্বাচন করতে পারলে বিনিয়োগ বাড়বে। সুন্দরবনটা যে সারা পৃথিবীতে সবার কাছে কিন্তু এই সুন্দরবনটা নাই, যেটা আমাদের কাছে আছে। তো গভর্নমেন্টের বড় একটা জায়গা আছে, এই সুন্দরবনটাকে নিয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এখানে সুযোগ আছে। এখন আমরা জাহাজগুলা অত্যাধুনিকভাবে স্বাচ্ছন্দ্যে যাতে ট্যুরিস্টরা সুন্দরবন ভ্রমণ করতে পারে, আমরা সেই ব্যবস্থাগুলো করছি। এবং দিনে দিনে নতুন নতুন বিষয় নিয়ে আমরা জাহাজে উপস্থাপন করছি। শুধুমাত্র আমি বলবো যে জাহাজগুলোর স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করছে দেখেই যে সুন্দরবনের ট্যুরিজম খুব ভালো হয়ে গেছে, নট দ্যাট। সেই জাহাজগুলোর
ছাড়াও আরও অনেক জাহাজ রয়ে গেছে যেগুলো এখনো পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডে আসেনি, সেগুলো কী করে আনা যায়, কিছু বাদ দেওয়া যায়, নতুন স্পট কী করে করা যায়, ট্যুরিস্টদের ওঠা নামার ব্যবস্থা কী করে সুন্দর করা যায়, একটা টোটাল নেটওয়ার্ক যদি তৈরি করা হয়, অনেক কিছু করার আছে। বাংলাদেশ ও ভারতের 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, এখন খুলনা। এবার আর কদিন পরেই শুরু হচ্ছে চীনের সবচেয়ে বড় উৎসব, বসন্ত উৎসব। এইবার মূলত বসন্তের প্রথম দিন থেকেই শুরু হয় ক্যালেন্ডারের দিন গণনা, আর সাথে এই উৎসব ঘিরে দেশটিতে চলে 40 দিনের বিশাল উৎসব ভ্রমণ। আর অন্যান্য বছরের তুলনায় এবার অধিক যাত্রী ভ্রমণের আশা করছে এভিয়েশন খাত, যাতে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাবও ফেলবে। বিস্তারিত জানাচ্ছেন অভিজিৎ শান্ত। চীনের এক একটি শহর যেন এখন উৎসবের নগরী। বসন্ত উৎসব ও চান্দ্রবর্ষ সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেশটির প্রধান শহর ও পর্যটন নগরীগুলো। আগামী 29 জানুয়ারি শুরু হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্রবর্ষ বা চীনা নববর্ষ। এরই মধ্যে বসন্ত উৎসবের নানা আনুষঙ্গিক কার্যক্রম সহ চীন জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। শুরু হয়ে গেছে উৎসব কেন্দ্রিক 40 দিনের ভ্রমণ। 2020 সাল থেকে করোনা মহামারীর কারণে ধুঁকতে বসা অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই করছে বিশ্বের অন্যতম জনবহুল এ দেশটি। বসন্ত উৎসব কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও মিলছে, কারণ এবার অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়ার আভাস দিচ্ছেন ভ্রমণ সংশ্লিষ্টরা। সড়ক, রেলপথ কিংবা নৌরুটের চেয়ে এবার আকাশপথকেই বেছে নেবেন বেশিরভাগ পর্যটক। আর তাই যাত্রী সেবায় বিমান এবার একক আধিপত্য বিস্তার করবে। যাত্রীচাপ সামাল দিতে এরই মধ্যে নানা উদ্যোগও নিয়েছে বিমান সংস্থাগুলো। চান্দ্রবর্ষ উদযাপনে এবছর বেসামরিক বিমান যাত্রী সংখ্যা 900 কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির এভিয়েশন ইতিহাসে অনন্য নজির স্থাপন করবে। গেল বছর একই সময়ে প্রায় 850 কোটি যাত্রী ভ্রমণ করেছিল। চান্দ্রবর্ষ ঘিরে গোটা চীনে প্রতিদিন গড়ে প্রায় 18,500 ফ্লাইট চলাচল করবে বলেও জানিয়েছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। বেইজিংয়ের 2টি বিমানবন্দরে 5% ফ্লাইট বাড়বে বলে আশা করা হচ্ছে। এমনকি 8 দিনের সরকারি ছুটিতে যাত্রীদের পিক টাইমের বাইরেও ভ্রমণের আগ্রহ বেড়েছে। চীনে ভিসামুক্ত নীতি চালু হওয়ার পর এবং পেমেন্ট সুবিধাজনক হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশিদের চীনে যাতায়াত আরও সহজ হচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সংখ্যাও বাড়বে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। এদিকে বসন্ত উৎসবের আগে যাত্রীচাপ লক্ষ্য করা যায় বেইজিং রেল স্টেশনে। নববর্ষের আগেই পরিবারের সান্নিধ্যে বাড়ি ফিরছেন অনেকে।虽然经济放慢了，但是我想国家有国家的好的，咱老百姓过好咱日子。再就是现在咱一好起来的话，我就更好找工作，我就不用后面再研究读博什么的了。然后。অন্যদিকে চলতি মাসেই হোয়াইট হাউসে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন সম্ভাব্য মার্কিন শুল্কারোপের মুখোমুখি হতে হবে চীনকে। এদিক বিবেচনায় এবারের বসন্ত উৎসব দেশটির অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আসলের গলফের ভেন্যু রিভেরা কান্ট্রি ক্লাব BMX সহ কয়েকটি ভেন্যু অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে 2028 সালে গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে শহরটিকে আলাদাভাবে তুলে ধরার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। শরীফ রওশনের প্রতিবেদন। দাউ দাউ করে জ্বলছে আগুন, সব পুড়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগে কয়েকদিনের মধ্যে ওলট পালট পুরো লস অ্যাঞ্জেলেস। 1214 বর্গ কিলোমিটারের বিশাল আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রোজ্জ্বল নাতিশীতোষ্ণ জলবায়ু আর অধিবাসীদের জাতিগত বৈচিত্র্যের শহর এখন ধ্বংসস্তূপে এক ভুতুরে রাজ্য। এর মধ্যে আগুনে অন্তত 12,000 অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী বাতাসের গতি বেড়ে যাওয়ায় আরও 57,000-এর বেশি অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে।
3 বছর পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর এলএতে হওয়ার কথা ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। তবে ভয়াবহ এই দাবানলের কারণে গেমসের ভবিষ্যৎ কি? 2020, for example. বার্তা সংস্থা এএফপির তথ্য মতে অলিম্পিক্সের 80টিরও বেশি ভেন্যুতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যে কারণে এখনই ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গেমস নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান। Doing in the spirit of collaboration and cooperation. President of the United States, Donald Trump, to his credit, was helpful in getting the Olympics to the United States of America, to get it down here in LA. We thank him for that. This is an opportunity for him to shine, for this country to shine, for California and this community to shine. The opportunity with all of that and all that opportunity and that pride and spirit that comes from not just hosting those 3 iconic games and venues, but also the opportunity, I think, to rebuild at the same time. And that's why we're already organizing a Marshall Plan. We already have a team looking and reimagining LA 2.0. তবে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সে শঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্যারিসের স্কিমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিওপলিটিক্যাল ইকোনমির অধ্যাপক সাইমন চ্যাডুক। তিনি বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। মূলত জলবায়ু পরিবর্তনের সম্ভাবনার কারণে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে কিনা তা ভাবার কথা বলেন তিনি, এমনকি গেমসের সময়ও। গেমসের ভেন্যু সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও অলিম্পিক গলফের ভেন্যু, রিভেরা কান্ট্রি ক্লাব, আর্চারি, বিএমএক্স ও স্কেটবোর্ডিং এর ভেন্যু সেপুলভেতা বেসিন রিক্রিয়েশন এরিয়া অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান, যে কারণে সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে ভেন্যুগুলোর। 1932 এবং 1984 সালে দুবার অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতা আছে আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেসের। শরীফ রাউশন, এখন। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জলবায়ু পরিবর্তনে মাঘের চিরচেনা সৌন্দর্যে ভাটা, ঋতু বৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি পরিবেশ প্রেমীদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফিরলেও সময় নিয়ে মতভেদ কাটেনি সংগঠনগুলোর। জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি ছড়িয়েছে আগুন। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।